টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে অল সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিও। তো আমরা দেখে নিই আজকের প্রশ্নোত্তর পর্বটি। তোমাদের সিলেবাসে ভৌত পরিবেশ থেকে রয়েছে বল ও চাপ, স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল, মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে রয়েছে, পদার্থের আকৃতি, প্রকৃতি, পদার্থের গঠন, আর জীবন বিজ্ঞানে রয়েছে দেহের গঠন। এগুলো রয়েছে রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো তোমাদের নাম্বার বিভাজনটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী কীরকম হতে চলেছে। বল ও চাপ এখান থেকে তোমরা পাবে 10 নম্বর। 2 নম্বর চ্যাপ্টার মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে তোমরা 10 নম্বর পাবে। আর জীবন বিজ্ঞানে জীবদের গঠন এখান থেকেও তোমরা 10 নম্বর পাবে। বিভাজনগুলো একবার তোমরা দেখে নিও এরকম করে বিভাজন হবে। এমসিকিউ তোমাদের 4টে থাকবে, তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো। এইভাবে তোমাদের প্রতিটি চ্যাপ্টারে 10 নম্বর করে নাম্বার বিভাজন হবে, মোট 30 নম্বর পরীক্ষা। তো দেখো তোমাদের এই সেটের প্রথম যে গ্রুপ আছে, গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স, সেটা একবার দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্নে চলে আসবো। দেখো প্রদত্ত কোন বিক্রিয়াটিতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না? তো কি কি অপশন আছে দেখো। জেডেন এর সঙ্গে লঘু H2SO এর বিক্রিয়া হলে, তুতের জলীয় দ্রবণের সাথে লোহার বিক্রিয়া হলে, Al এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া হলে, লোহিত তপ্ত লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়া হলে। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তুতের জলীয় দ্রবণের সঙ্গে লোহার বিক্রিয়া হলে। ঠিক আছে, নেক্সট দেখো 1.2 সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন নাকি পাউন্ডাল নাকি নিউটন নাকি কুলম? উত্তর হচ্ছে ডাইন। আচ্ছা, এসআই পদ্ধতিতে বলের একক কি হবে? তোমরা কমেন্ট লিখে অবশ্যই জানাবে, এবং সেই সঙ্গে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে এসছো সেটা লিখতে ভুলবে না। নেক্সট চলে আসছি। দেখো 1.3 নিম্নলিখিত কোন যৌগে অণুর অস্তিত্ব আছে? পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড। উত্তর হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। পরের প্রশ্ন, সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক। তো এটার যেটা সঠিক উত্তর সেটা কি হবে তোমরা দেখে নাও। সেটা হচ্ছে ডি, উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম। বোঝা গেল? নেক্সট দেখো 1.5 ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক 61°C। নেক্সট চলে যাচ্ছি 2-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো, পোড়া চুনকে জলে ফেললে কি উৎপন্ন হবে? এক কথা উত্তর দেওয়া হবে এটা। পোড়া চুন অর্থাৎ CaO কে জলে ফেললে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত CaOH2 উৎপন্ন হবে। নেক্সট দেখো 2.2 কিউপ্রিক আয়নের যোজ্যতা 2। এটা সত্য না মিথ্যা বলতে বলেছে। এটা সত্য, দেখেন এখানে সত্য লেখানো হয়েছে। নেক্সট, তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ দাও। উত্তর লিখবে তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ হলো ঢালাই লোহা, পিতল ইত্যাদি। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো 2.4 জৈব অনুঘটকগুলি প্রধানত কার্বোহাইড্রেট জাতীয় যৌগ। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। এটা মিথ্যা। নেক্সট 2.5 শূন্যস্থান পূরণ করো। নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা 20°C বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন, ওই একই ভরের উষ্ণতা -°C বাড়াতে তার দ্বিগুণ তাপের প্রয়োজন। উত্তর 40°C। পরেরটা, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, একটি ছোট পেরেক টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভেসে থাকে কেন? উত্তর কি লিখবে দেখো। ছোট পেরেকের আয়তন অনেক কম, যার ফলে পেরেক দ্বারা অপসারিত জলের বা তরলের ওজন কম হয়। এক্ষেত্রে পেরেকের ওজন বেশি হয় এবং জলের প্লাবতামান কম হয়, ফলে পেরেক জলে ডুবে যায়। কিন্তু স্টিলের বাটির আয়তন বেশি হয়, বাটি দ্বারা অপসারিত জলের ওজন অনেক বেশি হয়। এক্ষেত্রে স্টিলের বাটির ওজনের চেয়ে জলের প্লাবতা মান বেশি, ফলে স্টিলের বাটি জলে ভেসে থাকে। নেক্সট দেখো 3.2 রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটককে সূক্ষ্ম চূর্ণ
অথবা সরু তারজালির আকারে রাখা হয় কেন? উত্তর লিখবে পুরনো অনুঘটককে গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, অনুঘটকের কাজও তাড়াতাড়ি ঘটে। তাই রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটক ব্যবহার করলে তা সূক্ষ্ম গুঁড়ো বা সূক্ষ্ম তারজালির আকারে রাখা হয়। নেক্সট দেখো 3.3, কোনো তরলে ডোবানো বস্তুর উপর ক্রিয়াশীল প্রবণতা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর লিখবে কোনো তরলে ডোবানো বস্তুর উপর ক্রিয়াশীল প্রবণতা বল সাধারণত দুটি বিষয়ের উপর নির্ভর করে। যে প্রথম পয়েন্ট দিবে, বস্তুর আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তন বেশি হয়, ফলে অপসারিত তরলের ওজনও বেশি হয় এবং প্লবতার মান বেশি হবে। 2, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মান বেশি হয়। এবার দেখো নেক্সট 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে। গ্যালভানাইজেশন কাকে বলে? লোহায় মরিচা ধরা আটকানোর দুটি উপায় লেখো। উত্তর লিখবে লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। আর লোহায় মরচে ধরা আটকানোর দুটি উপায় হচ্ছে: 1, লোহার উপরে তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহার জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে সহজে মরচে ধরে না। 2, লোহার উপর জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়। এবার চলে আসবো পরবর্তী যে প্রশ্ন, তড়িতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটেছে সমীকরণ সহ এমন উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়ছি না। এখান থেকে লিখবে জলে একটু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে ব্যাটারির সাহায্যে তড়িৎ পাঠালে দেখা যাবে। এখান থেকে লেখা শুরু করবে। দিয়ে দেখো এখানে সংকেত দেওয়া আছে 2H2O, 2H2, এই শেষের যে দুইগুলো সেটা নিচের দিকে হবে, ঠিক আছে? ও এর টুটা নিচের দিকে, যেমন অক্সিজেনের সংকেত দেখে তেমন করে লিখবে, ঠিক আছে? এতটা অবধি লিখলেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। চলে আসবে পরবর্তী প্রশ্ন। গ্রুপ বি দেখো লাইফ সায়েন্সে কি আছে। প্রথম যেটা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, আত্মঘাতী থলি বলা হয় গলগি বস্তুকে, লাইসোজোমকে, রাইবোজোমকে নাকি সেন্ট্রোজোমকে? উত্তর হচ্ছে লাইসোজোমকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো 1.2, এন্ডোপ্লাজমীয় জালিকা উৎপন্ন হয় কোথা থেকে? তো এর যে সঠিক উত্তর সেটা কি হবে দেখে নাও, প্লাজমা পর্দা থেকে, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 1.3, চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোষটি হলো কোন কোষ? এটা খ নম্বরে আছে। নেক্সট দেখো 1.2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। আমি একটি পর্দা ঘেরা অঙ্গাণু যার মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে, আমার নাম কি? উত্তর হচ্ছে লাইসোজোম। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে পার্সনের অর্ধেকক দেখা যায়, এটা ভুল। সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছিল এটা। 2.3, পিতা মাতা থেকে বংশগত বৈশিষ্ট্য তাদের সন্তানের মধ্যে বহন করে কে? জিন। নেক্সট, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্নে চলে আসবো, দেখো কি আছে। গলগি বস্তুর গঠন উল্লেখ করো, গলগি বস্তুর কাজ উল্লেখ করো। তো উত্তর লিখবে গলগি বস্তু নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু। কোষমধ্যস্থ বিভিন্ন বস্তু যেমন হরমোন, উৎসেচক, পরিবহন ও ক্ষরণে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? উত্তর লিখবে যে অনুবীক্ষণ যন্ত্রে বস্তুকে অনেক গুণ বড় দেখানোর জন্য উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স ব্যবহার করা হয় এবং বস্তুকে আলোকিত করার জন্য দৃশ্যমান আলো ব্যবহার করা হয়, তাকে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র বলে। নেক্সট চলে আসবো, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে। একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো। দেখো এখানে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আঁকা হয়েছে, তোমরা সুন্দর করে এটা দেখে এঁকে নেবে, ঠিক আছে? এবার দেখো পরবর্তী প্রশ্ন 4.2, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? তো কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় দেখে নাও। 1 নম্বর পয়েন্টে লেখানো হচ্ছে, তারপর 2 নম্বর পয়েন্ট, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটা। 3, 4, 4টে পয়েন্ট তোমরা লিখে নেবে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। এর পরবর্তীতে কোন সাবজেক্টে তোমার প্রশ্ন হতে চাও সেটা কমেন্ট লিখে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এটাই যে হু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। এবং যে প্রশ্নগুলো আমি করলাম 3টে সেটের করিয়েছি, এরপর আরও অনেক কটা সেট করাবো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমার পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর যেহেতু তোমাদের পরীক্ষা 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, তাই জন্য তোমাদের হাতে টাইমটা খুব কম থাকছে।
তো তোমরা 1 এপ্রিল হয়তো ছুটি থাকবে তোমাদের, 2 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা হয়তো শুরু হবে। তো সেক্ষেত্রে তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর কোনো প্রশ্নে কোথাও অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে। সেখানে আমি তোমাদের যে সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।